আমি সুধাকর ঘোষ। আমরা আজকে আলোচনা করব বিএসডব্লিউ জি পেপার বিএসডব্লিউ 127। আমাদের মাঝে লিঙ্কটা চলে গিয়েছিল, যেটা আবার রিস্টার্ট করতে হলো। সরি ফর দ্যাট। ইউনিট 1 2 3 আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে 4 and 5 টপিকস হচ্ছে এইচআইভি টেস্টিং অ্যান্ড ইস্যুস ইনভলভ। ইউনিট 4 আর 5 এ মরাল ইস্যুস ইনভলভ। এই দুটো বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো যেটা আমরা বলছিলাম যে টেস্টিংগুলো হয় মূলত দুইভাবে। সেটা হচ্ছে যে এলাইজা টেস্ট আর একটা ওয়েস্টার্ন বোর্ড টেস্ট। এলাইজা টেস্ট মূলত এটাই বেশি হয়, সেটা আমাদের কোনো একটা অংশ থেকে ব্লাড নিয়ে, তারপরে সেটার মধ্যে অ্যান্টিজেন দিয়ে আমাদের অ্যান্টিবডি কতটা আছে। অ্যান্টিবডি আমরা যেটা বলছিলাম যে আমাদের শরীরে যে লড়াই করার ক্ষমতা, ইমিউন সিস্টেম, সেটাকে তো এই ভাইরাস নষ্ট করে দেয় এবং এ যাওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, কোনো ফাংশন করে না। তখন ওখানে বাইরের থেকে একটা অ্যান্টিজেন দিয়ে ওটাকে টেস্ট করা হয় যে কতটা গেছে কতটা নেই, ওটাকে কাউন্ট করা হয়, মানে ভাইরাস লোডটা কতটা কি হয়েছে। তো এই যে একটা টেস্ট। আর একটা আছে আমাদের এই যেমন আজকাল যেতে হয় সুগারের টেস্ট করে, কোনো একটা পেপার দিয়ে সিলভার পেপারে দিয়ে, সেটাকে ওয়েস্টার্ন বোর্ড বলছে। ওখানে মধ্যে আমাদের যে ব্লাডের রস যেটাকে বলি আর কি, সেটাকে দিয়ে তারপর ইলেকট্রিক কারেন্ট দিয়ে একটা জটিল একটা প্রসেস আছে, সেটা দিয়েও এই টেস্টটা করা হয়। এবং এই টেস্টগুলো শুনে মনে হতে পারে যে এটা বিশাল কঠিন কাজ, অনেক খরচ। দুটো টেস্টই আমাদের প্রাইমারি হেলথ সেন্টার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ব্লকে এবং ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেখানে রয়েছে, মূলত ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে এটা থাকে। আইসিপিসি আমরা আগে আলোচনায় এটা বলেছি, ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। এখানে এই টেস্টটা করা হয়। এখানে দুজন স্টাফ থাকেন, একজন ল্যাব টেকনিশিয়ান যিনি ব্লাডটাকে টেস্ট করেন, তারা ট্রেন এটা এলাইজা টেস্ট কী করে করতে হবে। আর যখন কেউ যাচ্ছে তাকে কাউন্সিলিং করার জন্য, আমরা পরে আসছি প্রি টেস্ট এন্ড পোস্ট টেস্ট কাউন্সিলিং, তাদের কাউন্সিলিং করা হয়। দুটোই প্যারালাল চলে। অর্থাৎ আমরা যখন এটা বলছি, আলোচনা করছি, কোথায় হয় সেটাও আমাকে জানতে হবে, আমার বাড়ির কাছেই। এবং মিউনিসিপ্যালিটি এলাকায় আমাদের যেসব ওয়ার্ডে হেলথ ওয়ার্কাররা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে ঠিক কোথায় আছে তারা বলে দেবে। অর্থাৎ আমরা এটার জন্য কোনো খরচও লাগে না, বিনা পয়সায় হয়। সুতরাং আমরা একেবারে ডোর স্টেপে এই ফ্যাসিলিটিস কিন্তু সারা ভারতবর্ষে রয়েছে। আমরা যখন কাজ করবো কোনো একটা এলাকায়, আমাদের যে বেনিফিশিয়ারি টার্গেট গ্রুপ, তাদের সাথে কাজ করতে গিয়ে যদি মনে হয় যে সেখানে রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে আমরা তাদেরকে এখানে রেফার করবো বা এদেরকে সাথে নিয়ে যাব। অবশ্যই তাদের কনসেপ্ট নিয়ে আমরা সেগুলো পরে মরাল ইস্যুস যখন আসবে তখন আলোচনা করবো। অর্থাৎ মূলত এই দুইভাবেই হয়, ওয়েস্টার্ন বোর্ড টেস্ট আর একটা এলাইজা টেস্ট। এবার কথা হচ্ছে, একজন ক্লায়েন্ট যখন আসে, তার আগে এইচআইভি বলতে এখনো পর্যন্ত যেহেতু এটার কোনো একেবারে ওষুধ মেডিসিন নেই সেটা বলবো না, আছে, আমাকে কিছুদিন জোর করে বাঁচিয়ে রাখে। এটা রোগটা সেরে যায় সেটা হয় না। তো সেই জন্য প্রথমেই মানুষের হলে একটা ভয় ঢুকে যায়, এবং আমাদের যখন ভয় হচ্ছে সাইকোলজিক্যালি আমরা খুব দুর্বল হয়ে যাই। একে তো আমার শরীরটা দুর্বল হয়েছে, কারণ আমার মধ্যে তখন এই ভাইরাস গিয়ে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দিয়েছে। আমাকে অন্য অসুখ, যে কোনো অসুখ দ্বারা বাঁধতে পারে। জ্বর হলে ছাড়ছে না, পেট খারাপ হলে ছাড়ছে না, তাহলে আমি দুর্বল হয়ে যাচ্ছি ক্রমশ। আবার যদি মানসিকভাবে ভেঙে পড়ি তাহলে তো আরো মুশকিল। সেই জন্য যখনই এই ধরনের পেশেন্টরা আছে, তখন তাদেরকে একটা কাউন্সিলিং করা হয় প্রথমেই যখন আসছে। আমি এক্সাম্পল দিয়ে বলি যে এইচআইভি টেস্টটা তো এখন আমাদের সবারই করা উচিত, কিন্তু আমাকে আবার জোরও করতে পারে না। আমি ইচ্ছা করে টেস্ট করতে পারি, নাও করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে কম্পালসারি করা হয়েছে, যেমন এখন হেলথ সেন্টারে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে
তাদের আমরা খানিকটা অবশ্য সেটাও কনসেন্ট নেওয়া হয়। ওদের কাছে একটা ফর্ম থাকে যে আমি স্বইচ্ছায় টেস্ট করছি, সেটাতে ওরা সই করে দেয়। তো সেটা করে দিলে তারপরে ওদেরকে ব্লাডটা নিয়ে টেস্ট করা হয়। এই যে যখন হচ্ছে, প্রথমেই একটা ভয় থাকতে পারে আমাকে কেন করছে বা আমি কি ব্লাড নিলাম, কি টেস্ট করব, সেটা আমাকে বলতে হবে তাদের। এই যে প্রি টেস্ট কাউন্সেলিং, এটা প্রয়োজনটা কেন? যে যদি ওকে বলা হয় যে তোমাকে এইচআইভি টেস্ট করা হচ্ছে, ঘটে যেতে পারে এক তো প্রেগনেন্ট উমেন, তারপরে আবার এরকম টেস্ট হবে, মানসিকভাবে আরো ভেঙে পড়বে। সেই জন্য প্রি টেস্টের সময় তাকে বুঝিয়ে দেওয়া এবং এর যে দিকগুলো আছে, ক্ষতিকারক দিক, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে যখন বলা হয়, আমি নিজে দীর্ঘদিন ধরে এদের এই সেন্টারগুলো মনিটরিং এর দায়িত্বে ছিলাম। করার জন্য এসেছে, তাদেরকে একটা কাউন্সেলিং এর ভিতর দিয়ে বোঝানো হয় যে যদি এটা টেস্ট আমরা করি, কারণ আমরা এর আগে ইউনিটগুলোতে পড়েছি যে কিভাবে ছড়ায়। তার মধ্যে একটা হচ্ছে মাদার টু চাইল্ড। তো এই যে মাদার টু চাইল্ড, যে প্রেগনেন্ট মাদার, তার বাচ্চারও হতে পারে। সেটা যদি মাকে বোঝানো হয় যে তুমি যদি টেস্টটা করে নাও, তাহলে এই তোমার থেকে তোমার বাচ্চার শরীরে যাওয়ার থেকে রোধ করা যায়। আমরা আগের থেকে কিছু মেডিসিন দিলে সেটা এখন বেরিয়েছে যে মাকে যদি সে ওষুধটা স্টার্ট করে দেওয়া যায়, তাহলে মায়ের থেকে ওই বাচ্চাকে ছড়াবে না, পার্সেন্টেজটা কমে যায়, যাওয়ার ভাগটা অনেক কমে যায়, আমরা এমনকি 10% পর্যন্ত নামিয়ে আনতে পারি। তো সেই জন্য টেস্টিং এর আগে তাদেরকে মানসিকভাবে তৈরি করা, এবং এটা হলে যে এখনই মারা যাবে না, এবং এটা হলে এটা যেহেতু মূলত তিনটেতে ছড়ায়, তার মধ্যে মেজরটা হচ্ছে সেক্স, একটা ব্লাড, আর একটা যে মিসেলিনিয়াস অনেকগুলো আছে সেগুলোর মধ্যে ছড়ায়। কিন্তু ওদের 80% হচ্ছে আমাদের সেক্স, যেভাবেই হোক না কেন, ডাইরেক্ট কন্ট্যাক্টে এলে, ইন্টারকোর্স, মেল টু ফিমেল, মেল টু মেল, যে কোনো ভাবেই হতে পারে। তো সেই জন্য তাদেরকে এই জিনিসগুলোকে এর সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস করা হয় এবং তাকে বোঝানো হয় যে তুমি যদি সজাগ থাকো তাহলে তোমার এটা কোনোদিন হবে না। আর তোমার যদি বাড়িতেও কারো হয়ে থাকে, তাহলে তার সাথে কথা বললে হবে না। এই যে আমরা যেগুলো করেছি, কিভাবে ছড়ায় কিভাবে ছড়ায় না, তো সেটার জন্য প্রি টেস্ট কাউন্সিলিংটা খুব জরুরি। যেটার জন্যই আজকে আমরা সোশ্যাল ওয়ার্কের সাবজেক্ট হিসেবে এটাকে পেয়েছি, যে সোশ্যাল ওয়ার্কের ছেলেরা, স্টুডেন্টরা আগামী দিনে যারা চাকরি করবে, কোনো অর্গানাইজেশনে যাবে, এই কমিউনিটির সাথে হয়তো তাদের ইন্টারাকশন হবে। হাই রিস্ক কমিউনিটি, হাই রিস্ক কারা কারা আছে আমরা যখন বলেছি, প্রস্টিটিউশন আছে, ট্রাক ড্রাইভার্স আছে, আমাদের জেলের ভেতরে ইনভেস্টার রয়েছে। তো এইসব জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে কোনো না কোনো প্রজেক্টের ভিতর দিয়ে। তো তখন আমরা তাদেরকে সেইভাবে তৈরি করব। এই জন্য প্রি টেস্ট কাউন্সিলিংটা খুবই দরকার। তাকে কেন টেস্ট করা হচ্ছে সেটা বলা, মেকিংকে একটু ফ্রি করা। কারণ প্রথমেই ঘাবড়ে যায়, এই ঘাবড়ে যাতে না যায় সেটা তাকে বোঝানো, কারণটা তাকে বোঝানো, এবং মিসকনসেপশন যেগুলো আছে সেটাও তাকে বোঝানো। এগুলো আমরা অলরেডি এর আগের চ্যাপ্টারে আলোচনা করে ফেলেছি। তা সেটা তো কেন করেছি, এই এই যখন আমি কাউন্সিলিং এ বসছি, প্রি টেস্ট কাউন্সিলিং, তাকে এবার আমরা ওই কথাগুলো বলছি যেগুলো আমরা এবার বই পড়ে শিখেছি। এবং ক্লারিফিকেশনটা আমরা দিলাম, ক্লারিফিকেশন অ্যাবাউট এইচআইভি এইডস। তোমাদের হাতের কাছে বই থাকলে তো এগুলো দেখে নেবে, আমি জাস্ট যা বলেছি সেটাকে হেডিং ধরে আমি একটু বলে যাচ্ছি। হেলথ এডুকেশন, যখন তারা কোনো ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তারদেরও কাজ হচ্ছে তাদের এই স্বাস্থ্য সংক্রান্ত সেই এডুকেশনটা। ফিজিশিয়ান তারাও কিন্তু এটাকে সজাগ করবে আমাদের সমাজে, কারণ এটা টোটালটা তো আমাদের সমাজের একটা ক্ষতিকারক দিক যদি এরকম মানুষ তৈরি হয়। এবং এই টেস্টটাই বা কি করা হবে, টেস্টের ফলে কি আসবে, সবটা সে জানবে। তাকে একটা জায়গায় যে হট করে মানুষ যখন এসেছে, তাদের কোপিং বলে না, আমরা সমাজে প্রতিদিন কিন্তু
নিজেকে তৈরি করছি, একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনে আমরা নিজেকে মানিয়ে নিচ্ছি। কিন্তু অনেক সময় একটু পিছিয়ে পড়া মানুষ, কোনো কালচারালি যাদেরকে ইন্টারাকশন হয় না, বাইরের জগতে আসেনি, পড়াশোনার সুযোগ হয়নি, তাদেরকে এগুলোর জন্য মানিয়ে নেওয়ার জন্য একটা সময় দিতে হয়। এই যে মানিয়ে নেওয়া, যেটাকে আমরা কোপিং মেকানিজম বলছি। লাস্টে হচ্ছে যে তোমার কনফিডেন্সিয়ালিটি। আমরা সোশ্যাল ওয়ার্কের অন্য সাবজেক্টের মধ্যে পড়েছি যে প্রিন্সিপালের মধ্যে কনফিডেন্সিয়ালিটি একটা বড় জায়গা। আর এই কাউন্সিলিং এর তো অবশ্যই কনফিডেন্সিয়ালিটি ভীষণ দরকার, কারণ তারপরে আবার এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এবং সেটাই বড় সমস্যা যে তারা এটাকে চেপে যেতে চায়। সুতরাং সে যদি বোঝে যে এটা আমার মাধ্যমে কোথায় ছড়িয়ে যেতে পারে, এটা লিক হতে পারে, তাহলে সে আমার কাছে আসবে না পরবর্তীকালে। একটা সমস্যা হয় যেটা আমি দেখেছি টেস্টিং সেন্টারে, একজন ক্লায়েন্ট এলো, পেশেন্ট এলো, টেস্ট করা হলো পজিটিভ, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে তার ধারণা হচ্ছে আমি গেলে আমাকে সবাই চিনে যাবে। সেই জন্য ওকে প্রথমেই এটা বোঝাতে হয় যে তুমি যেখানে আসছো, তোমার কি হয়েছে, কেন হয়েছে, আমি এটা কোথাও ডিসক্লোজ করবো না। এই কনফিডেন্সটা কিন্তু আমার ক্লায়েন্টকে দিতে হবে। আমরা কোনগুলো আলোচনা করছি প্রি টেস্টের ক্ষেত্রে, যে তুমি আজকে টেস্ট করালে, সে হয়তো ভাবছে তাদের টেস্ট যদি পজিটিভ হয় তাহলে সবাই জেনে যাবে। না, ওকে বলতে হবে যে এটা তোমার আমার মধ্যে থাকবে। সেই জন্য প্রি টেস্ট কাউন্সেলিংটা খুবই দরকার। যে আমাকে ক্লায়েন্টকেও বোঝাতে হবে যে তুমি আজকে যদি কিছু পজিটিভ হয়, তোমার ভয়ের কিছু নেই। আমাদের নীতি হচ্ছে যে আমরা এটা কাউকে বলবো না, সেটা ওকে কিন্তু আশ্বস্ত করতে হবে। এটা সোশ্যাল ওয়ার্ক আমরা অন্য জায়গায় পড়েছি, এখানে তো খুব বিশেষ করে। আর যদি সেটা আশ্বস্ত হয়, তাহলে সে আগামী দিনে ফলো আপে আমার কাছে আসবে। এই জন্য প্রি টেস্টে এগুলো সেটাকে করে দিতে হবে। দেন পোস্ট টেস্ট, এবারে সে ব্লাডটা দিয়ে চলে গেল, একদিন বা দুদিন পরে সে রিপোর্টটা নিতে আসবে আমার কাছে। অনেক সময় পোস্ট টেস্ট দিনেও দিয়ে দেওয়া হয়। তো তখন তো তার মধ্যে একটা অ্যাংজাইটি আছে, কি হলো, কি জানি কি হবে কিনা, অনেক সময় তো আসতেও চায় না। তো সে যখন আসছে, সে ধরেই নিয়েছে বোধ আমি বাঁচবো না, আমার হয়তো হয়ে গেছে, কি জানি বাবা। এই কারণে আজকাল এমনিতে আমাদের বোধ হয় সব বেশি খবরই করে নেওয়া দিকে আমরা যাই না, জানি কি হবে বাবা। তো এই জন্য পোস্ট টেস্ট কাউন্সিলিংটা যদি পজিটিভ হয়, দুটো, একটা যদি নেগেটিভ হয় তাহলে কি বলবো, পজিটিভ হলে কি বলবো। কিন্তু ক্লায়েন্ট আমার কাছে যখন আসছে, তার সিচুয়েশন কিন্তু একই, সে তো জানি না পজিটিভ আর নেগেটিভ। তো সেই জন্য আমি তাকে যে খবরটা দিচ্ছি, তাহলে সে আঘাত পেতে পারে। সেই জন্য পোস্ট টেস্টটা যদি আমরা ঠিক করে করে থাকি, যে যাই আসুক না কেন, তোমার ভয়ের কিছু নেই, আমরা ট্রিটমেন্ট করতে পারবো। সেই জন্য পোস্ট টেস্টটা, প্রি টেস্টটা যদি ঠিক ঠিক হয়ে থাকে, পোস্ট টেস্টে আমার ক্লায়েন্টের ভেঙে পড়ার চান্সটা খুব কম। এবং আমি যখন ওকে নিউজটা দিচ্ছি, এরকম কিছু নয় যে তাকে তোমার কিছু হয়নি, কারণ আমরা প্রি টেস্টে তাকে বলেছি যে এটা হলে তুমি 10-15 বছর এখনো এই এআরটি যদি নাও, তাহলে ঠিক থাকতে পারো। এই যে ঠিক থাকতে পারো, এবং তুমি তো আমাদের সাথে কোঅপারেট করো, রেগুলার ভিজিট করো, অসুবিধা কিছু নেই। এবং অনলি থিং হচ্ছে যে তুমি যেহেতু নিজে পজিটিভ, কোনো না কোনো ভাবে যদি মহিলা হয়, তাহলে পুরুষের সাথে, তার পার্টনারের সাথে সে ইন্টারকোর্স বা সহবাসে যাবে না। ছেলে হলেও সে একই জিনিস তাকে বলতে হবে, আর কিচ্ছু অসুবিধা নেই। আমাদের যে মিসকনসেপশন গুলো আছে সেগুলো তাকে বুঝিয়ে আবার আমাকে বলতে হবে। এবং তাকে সেদিনই বসেই যে মেডিকেল প্ল্যানটা আমাদের করে দিতে হবে। তাহলে একটা হচ্ছে খবরটা তাকে দেওয়া, বলছে ব্রেকিং দ্য নিউজ, মেডিকেল প্ল্যান, অর্থাৎ কি ওষুধ কোথায় পাবে, কবে থেকে শুরু হবে, তাকে কি করতে হবে, কতদিন খেতে হবে, এই যে প্ল্যানিংটা তাকে আশ্বস্ত করতে হবে। ইফ ইউ কন্টিনিউ, তাহলে তুমি সাধারণ মানুষের মতো থাকতে পারবে এই সমাজে, অসুবিধা নেই। সেইটা ওকে কিন্তু বসে সেদিনেই করে দিতে হবে। এবং ওর সাথে তো নিশ্চয়ই যদি স্বামী হয়, তাহলে স্ত্রী, বা ছেলে মেয়ে হয়, তার বাবা মা কেউ আছে। একটা অসুবিধা কি হয় যে এই সোশ্যাল সাপোর্টের ব্যাপারে, যে আমরা হট করে ওদের ফ্যামিলি ভিজিট, যেটা কেস ওয়ার্কের ক্ষেত্রে আমরা করি, নর্মাল কাউন্সিলিং এর ক্ষেত্রে ফ্যামিলি ভিজিট করে ফ্যামিলি সাপোর্টটাকে ইনশিওর করা হয়। কাউন্সিলিংটা কিছুই না, কাউন্সিলিংটা হচ্ছে
সাপোর্টটা আমাদের আমরা ভেঙে পড়ি যখন দেখি যে আমার সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট নেই, আমি লোনলিনেস ফিল করি। হুম, তো এই সাপোর্ট সিস্টেমটাকে এনশিওর করতে হয় যে না, তোমার সাথে তোমার পরিবার আছে, তোমার লোকজনেরা আছে, তোমার সোসাইটি আছে। অনেকে আইসোলেশনের একটা ভয় পায়, তাহলে এই সাপোর্টটাকে তাকে দিতে হবে। তার জন্য তার ফ্যামিলি, পাড়া, এই অন্য কেস ওয়ার্কের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের সাথে একটা বলার থাকে, এখানেও আছে। ওই মানুষটিকে কেন্দ্র করে সেটা নয়, কিন্তু ইন জেনারেল অ্যাওয়ারনেস যদি আমরা সেই কমিউনিটিতে গিয়ে করি, ওর হয়েছে সেটা কোথাও বললাম না। আমরা ফ্যামিলিতে তো বলবোই, ফ্যামিলিতে তো বলতেই হবে যে ভয়ের কিছু কারণ নেই, বাট ইউ প্রোভাইড সাপোর্ট টু ইউর মেম্বার্স, ছেলে হোক, মেয়ে হোক, কি হাজবেন্ড হোক, কি ওয়াইফ হোক, যে তোমরা যদি ওকে সাথে না থাকো, তোমার বাড়িতে একসাথে গেলেও কিছু হবে না। তো এই যে ফ্যামিলি সাপোর্টটাকে, সেটাকে ও যদি বুঝে যায় যে না, আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে আছে, তাহলে ওর একটা বেঁচে থাকার তাগিদ থাকে। আর এবার থাকলো সোসাইটিতে, সোসাইটিতে ওই পরিবারকে কেন্দ্র করে তো বলতে পারবে না যে অমুক লোক হয়েছে, ওকে তোমরা কেউ এক ঘরে করো না। আমরা যেটা করতে পারি, ইনডাইরেক্টলি ওই কমিউনিটিতে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারি, হ্যাঁ, মিসকনসেপশন গুলোকে ভাঙতে পারি। সেটা হচ্ছে আমাদের কাজ, কারণ আমরা সোশ্যাল ওয়ার্কাররা এই সাবজেক্টটা পড়ছি এটার জন্য যে স্যার, আমরা তো বলেছেন যে জানানো যাবে না কমিউনিটিতে। হ্যাঁ, কমিউনিটিতে জানাবো না, কনফিডেন্সিয়ালিটি ব্যাপারটা আছে। তাহলে আমরা কি করব, আমরা কমিউনিটিতে, সেই কমিউনিটিতে যেখানে এই ধরনের ক্লায়েন্ট বেশ কিছু আছে, কার আছে আমরা জানি না, সেটা আমরা বলবো না, কিন্তু আমরা সেই কমিউনিটিতে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করবো, যাতে করে সেই কমিউনিটির লোকেরা যদি কখনো ডিসক্লোজ হয় কারো হয়েছে, তাকে একঘরে না করে দেয়। তো সেটা একটা জায়গা। দেন প্ল্যান ফর দ্য ফিউচার, নেক্সট প্ল্যান, ডিসিশন নেওয়া, টার্মিনাল ইলনেস কতদিন চলবে, অ্যাডভান্স কি হতে পারে। আমরা যে প্ল্যানিংটা করেছি, মেডিকেল প্ল্যানটা, তার মধ্যেই এটা রয়েছে, কিন্তু এখানে আমাকে অ্যাডভান্স এর পরে কি হবে পুরোটা ওর সাথে বসে আলোচনা করে। দেন রিডাকশন অফ হাই রিস্ক বিহেভিয়ার। রিডাকশন অফ হাই রিস্ক বিহেভিয়ার বলতে, রিডাকশন অফ হাই রিস্ক বিহেভিয়ার, আমরা হাই রিস্ক বলতে কাদের কাদেরকে বলেছি যে যার হয়েছে পজিটিভ, সে যদি কারোর সাথে মূলত সেক্সুয়াল ইন্টারকোর্সে আসে বা ব্লাডের সাথে সরাসরি কোনো টাচে চলে আসে, তাহলে হতে পারে। তো সেইটা যাতে না হয়, অর্থাৎ একজন স্ত্রী হয়েছে, তাকে এটা বলতে হবে, ছেলেকেও বলতে হবে যে এই সময় তোমরা সহবাস করবে না, বা তুমি হাত কেটে গেলে, ব্লাড এসে গেলে কারোর সাথে সেরকম সংস্পর্শে থাকবে না, সেইটা আমাকে বলতে হবে, যে যাতে সেটা কমতে পারে। অর্থাৎ ও যাতে করে স্প্রেড না করে, এই যে ছড়াচ্ছে না, এই ছড়ানোটা আমাকে বন্ধ করতে হবে, রিস্কটা যাতে না আসে। দেন নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং বলতে এই আমরা এইচআইভি যাদের পজিটিভ হয়েছে, তাদের নিয়ে অনেক সময় কি হয়, একটা নেটওয়ার্ক করে যাদের সেরে গেছে তাদেরকে দিয়ে আবার এদেরকে কাউন্সিলিং করানো হয়, পেয়ার গ্রুপ মিটিং করা হয়। অর্থাৎ যারা ওষুধ কন্টিনিউ করছে, তার ফলে তার যে পজিটিভ রেজাল্ট এসেছে, সে এখন ভালো আছে, এদের মধ্যে একটা গ্রুপ করে, তাদের মধ্যে নেটওয়ার্কিং করে, একটা দিক হচ্ছে ওদের মধ্যে, হ্যাঁ, উইদিন দ্য ক্লায়েন্ট তাদের মধ্যে নেটওয়ার্ক করা। আর একটা হয় যে বিভিন্ন অর্গানাইজেশন, যারা অনেক সময় কি হয়, এই পরিবারগুলো আর্নিং মেম্বার যে আছে, সে তো চলে গেল, মানে সে তো বসে গেছে, দুর্বল হয়ে গেছে, কাজ করছে না, ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা প্রয়োজন হতে পারে। তো এই যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, সেটার জন্য তো আমাকে বিভিন্ন অর্গানাইজেশন, মানুষের সাথে নেটওয়ার্ক করতে হয়। তো সেখানে আমি কারো নাম না বলেও আমরা এই নেটওয়ার্কগুলো করতে পারি, যে আমাদের এরকম আছে, সেখানে যদি তোমরা কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারো। দেন সাপোর্ট দ্য পেশেন্ট, আমরা অলরেডি আলোচনা করেছি, হেল্প আওয়ার টোটাল কমিটমেন্ট ফর ইউর পার্ট, যে আমাকে বলতে হবে যে আমি তোমার সাথে আছি। অনেক সময় ডাক্তারখানা গেলে বলে না তোমার অসুখ হয়েছে, কিছু ডাক্তার আছে যারা বোঝে না, আমাকে একটু ভয় ধরে দেয়, কিছু বলে যে না আমি তোমার সাথে আছি, বাট ইউ মাস্ট কোঅপারেট উইথ মি অলসো।
অর্থাৎ তুমিও আমাকে সহযোগিতা করবে। আমি যদি ঠিক ঠিক সহযোগিতা না করি, আমি যখন যেতে হবে, যে টেস্টটা করতে হবে, যে বিহেভিয়ারটা আমাকে করতে হবে, যে সাবধানতা অবলম্বন করতে হবে, আমি যদি সেগুলো না শুনি, সেই সাপোর্টের কথাটা কিন্তু আমার পেশেন্টের সাথে আলোচনা করতে হবে। আবার বলছি যে পেশেন্টকে আপহেল্ড করতে হবে, তুলে ধরতে হবে। কারণ সোশ্যাল ওয়ার্কের যে বেসিক প্রিন্সিপাল, সেখানেই কিন্তু বলা হচ্ছে যে ক্লায়েন্টকে তৈরি হতে হবে, সে তার নিজের পায়ে দাঁড়াবে। আমি কিছুই করে দিতে পারবো না, আমি শুধু সাপোর্ট সিস্টেমটা দেবো। হ্যাঁ, তো এই যে সাপোর্টটা দেওয়ার জন্য ক্লায়েন্টকে বলতে হবে যে আমি তোমার সাথে আছি, তুমি এই জিনিসগুলো যদি মেনে চলতে পারো, তাহলে তুমি নর্মাল লাইফ লিড করতে পারবে, এবং যে কিছুদিন বাঁচবে সেই সময়টা তুমি যে জায়গায় কাজ করছো সেখানে আর্ন করতে পারবে, সেগ্রিকালচার হোক কি গভর্নমেন্ট অফিসে হোক। তো সেগুলো আমাদের করতে হয়। দেন ক্রাইসিস কাউন্সিলিং, different ways of tackling these problems হচ্ছে with counseling to face such a situation. অনেক সময় ওই যে কোনো না কোনো ভাবে সমাজে হয়তো এসে গেছে, জেনে গেছে, তখন সোসাইটি ওই যে এক ঘরে করে দেওয়া বলে না, যে আমাকে সোসাইটি নিচ্ছে না, আমরা যতই কনফিডেন্সিয়াল বিল্ডিং করি না কেন, কোনো না কোনো ভাবে এটা জেনে যায়, যে কোনো ভাবেই হোক এসে যায়। বা আমরা হয়তো করলাম টেস্টিং এর ওখান থেকে হয়তো লিক হলো, বাড়ির লোকেরাই হয়তো কাউকে বলে ফেলেছে, হ্যাঁ এরকম হয়েছে, বাড়ির লোকেরাই হয়তো এমন কিছু বিহেভ করেছে যে পাড়ার লোকেরা জিজ্ঞেস করেছে কেন করেছে, তখন হয়তো বলছে এই হয়েছে। তো এইভাবে যখন হয়ে যায়, তখন পাড়া প্রতিবেশী লোকেরা কিন্তু বিভিন্ন ভাবে এদেরকে একঘরে করে। তো সেটার জন্য তাদেরকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়া, সোশ্যাল সাপোর্ট দেওয়া। কাদেরকে টেস্ট করবে, গ্রুপস টু বি টেস্টেড। এই যে গ্রুপস টু বি টেস্টেড, গ্রুপ টু বি টেস্টেড হাই রিস্ক বিহেভিয়ার। আমরা হাই রিস্ক বিহেভিয়ার আগে আলোচনা করেছি, যেখানে সেক্স ওয়ার্কাররা কাজ করছে প্রস্টিটিউশনে, আর জেল ইনমেটস, আর্মি ক্যাম্প, আমরা আগের স্লাইডে এগুলো বলেছি আগের দিনে। অর্থাৎ এই যে যে জায়গাগুলোতে আমরা বেশি ঝুঁকি রয়েছে, ট্রাক ড্রাইভার যারা দিনের পর দিন বাইরে রয়েছে, স্ট্রিট চিলড্রেন যে তাদেরকে ক্যাম্প করে একসাথে রাখা হয়, তো তাদের আমরা টেস্টিং করাবো কিনা। এবারে কথা হচ্ছে যে এই যে টেস্টটা করাবো, আমাদের একটা জিনিস বলা আছে যে জোর করে কাউকে টেস্ট করানো যাবে না। তাহলে কি করব? কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের কাছে যখন বিপিএসসি তে মায়েরা আসছে প্রেগনেন্সির সময় কোনো চেক আপের জন্য, তাদের সাথে আলোচনা করে আমরা তাদের একটা কনসেন্ট নিই, একটা পেপার থাকে সেখানে তারা সই করে দেয়, তাহলে কনসেন্ট নিয়ে করা হচ্ছে। সেটা এক জিনিস যে সে টেস্ট করতেই গিয়েছিল, কিন্তু অনেক সময় তো জেল ইনমেট বা চিলড্রেন আমরা তো কনসেন্ট ছাড়া করতে পারবো না। যদি তাদেরকে সেইভাবে মোটিভেট করা হয়, তাদেরকে বোঝানো হয়, তাহলে কনসেন্ট যদি রাজি হয় তাহলে আমরা করতে পারি। ইন জেনারেল আমরা একসময় আমরা ভাবতাম যে মানে সারা ভারতবর্ষের লোক সবাইকে কম্পালসারি টেস্ট করাবো, কিন্তু আমাদের এখনো সেই পারমিশনটা দেয়নি, জোর করে টেস্ট করা যাবে না। কিন্তু আবার কোথায় কোথায় করা হয় যেখানে হাই রিস্ক রয়েছে, আমরা যে বললাম প্রস্টিটিউশন বা এখানে, সেখানে কিন্তু আমরা আবার কনসেন্ট নিয়ে তাদেরকে মোটিভেট করে কাউন্সিলিং করে যে তোমার মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার সুযোগ খুব বেশি আছে, সুতরাং তুমি যদি এটাকে করে নাও অসুবিধা কিছু নেই। অর্থাৎ তাদেরকে মানসিকভাবে তৈরি করে তাদেরকে সেই জায়গায় নিয়ে আসতে হবে, তখন তারা হয়তো কনসেন্টটা দেবে। যেমন করে প্রেগনেন্ট মাদারটা আজকাল কনসেন্টটা দিয়ে দেয়, আমি বসে বসে দেখেছি যে তারা অসুবিধা করে না। তাদেরকে একদিকে কাউন্সিলিং চলে, কাউন্সিলিং এর পরে টেস্টিং এর জন্য কাউন্সিলিংটা তো চলতেই পারে, এটার জন্য তো কাউন্সিলিং লাগে না। কিন্তু কাউন্সিলিংটা যদি খুব পজিটিভ হয়, তাহলে ওরা সঙ্গে সঙ্গে কনসেন্ট দিয়ে দেয়, ওরা একটা কাগজ আছে ওখানে সই করে দেয়, তখন ব্লাডটা নেওয়া হয়। তো এই হাই রিস্ক এরিয়াতে কিন্তু অনেক সময় আমরা এই টেস্টগুলো করার জন্য একটু জোর দেব। এই হাই রিস্ক এরিয়াগুলো আমরা বললাম, কিন্তু আবার হচ্ছে তাদের এই কনসেন্টটা নিয়ে এই জন্য সেই জন্য বলছে যে
consent means that the patient will have to undergo pre-test counseling. এই প্রি-টেস্ট কাউন্সেলিংটা আসবে, যদি প্রি-টেস্ট কাউন্সেলিংটা ঠিক হয় তাহলে সে কনসেন্টটা দেবে, অর্থাৎ সে মোটিভেট হবে, অর্থাৎ সে ব্যাপারটা বুঝে গেছে। অনেক সময় দেয় না, সে বোঝে না বলে। Then types of testing, situations and strategies. আমরা অলরেডি কি টেস্ট হয়, একটা হচ্ছে ভলান্টারি টেস্টিং, দুই হচ্ছে সার্ভিলেন্স, আর একটা ম্যান্ডেটরি। ভলান্টারিটা হচ্ছে যে কিছু মানুষ আছে তার হয়তো মনে হয়েছে সে কোথাও ব্লাড নিয়েছিল, তার এখন যেমন এই মাদাররাও করছে, এটা ভলান্টারি করছে, তাকে জোর করা হয়নি, তাকে বলা হয়েছে তাকে হতে পারে, তাহলে তুমি কি করবে, হ্যাঁ আমার টেস্টটা করে দিবে। আবার অনেক সাধারণ মানুষ আছে যারা আজকাল গিয়ে এই টেস্টটা করাতে চায়, এটা এক ধরনের টেস্টিং। আবার কোথায় কোথায় রয়েছে যেটাকে আমরা সার্ভিলেন্স বলছি, দু রকমের। সেটা হচ্ছে যে কোথাও রয়েছে ডিজিজটা খুব বেশি আছে, হ্যাঁ, বলে আমাদের মনে হচ্ছে যে এলাকাগুলো থাকতে পারে হাই রিস্ক জোনগুলোতে, তো সেখানকার আমরা কিছু জিনিস টেস্ট করে জেনে নিতে পারি। কারণ হচ্ছে ম্যান্ডেটরি টেস্টিং, ওই যে বললাম এখন এই সব জায়গাতেই সমস্যা হচ্ছে যে ম্যান্ডেটরিতে আমি করবো কি করে। The testing compulsory without any consent known as mandatory, যে যাদের হয়ে গেছে আমরা অনেক সময় এই কনস্টিটিউশনে জোর করেই করা হয় যে তোমরা এখানে আছো, তোমাদের টেস্টটা করে নেবো। আবার কিন্তু সেখানেও প্রি টেস্ট একটা কাউন্সিলিং হয়, যে তাদেরকে না হলে নয়, এটা তাদের ভালোর জন্য। আর ওই যে আমরা এটা কোথাও কাউকে বলবো না এটা বলে এই জন্য একটা ম্যান্ডেটরি কিছু জায়গায় আছে, কিন্তু সেখানেও প্রি টেস্ট কাউন্সিলিংটা খুব ভালো করে তারপরে তাদের একটা কনসেন্ট নিয়ে করা হয়। কারণ আমাদের দেশের আইন এখনো পর্যন্ত জোর করে টেস্ট করার পক্ষে দিচ্ছে না। তো ম্যান্ডেটরি ক্ষেত্রে অনেক সময় কনসেন্টটা নেওয়া হয় না, কারণ তাদের ভালোর জন্য। তারপরে টেস্টিং স্ট্র্যাটেজিস গুলো কি? স্ট্র্যাটেজি হচ্ছে সিঙ্গেল অ্যালার্জের টেস্ট, যেটা আমরা বলেছি, এবং সেটার ক্ষেত্রে হয়তো অনেক সময় কি হয় যে অ্যালার্জের টেস্টে তারপরে দেখা গেল যে নেগেটিভ এসেছে। এই নেগেটিভটা কেন আসে সেটা তো আমরা বলেছি যে একটা উইন্ডো পিরিয়ড রয়েছে 6 উইক পর্যন্ত, তো সেখানে ধরা পড়ছে না। দেন দ্বিতীয় অ্যালার্জের টেস্ট আরেকবার করা হয়, সেখানে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, particular method ELISA, if the sample is found positive then the second ELISA is repeated, আরেকবার করা হয়। প্রথমবারে হয় আরেকবার একটা টেস্ট করে নেওয়া হয় কনফার্ম হওয়ার জন্য। টু ELISA টেস্ট, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন বোল্ট টেস্ট, এটাও করা হয় একদম কনফার্ম হওয়ার জন্য যে আমি কতটা এবং লোড কতটা আছে সেটার উপরে আমাদের ডোজগুলো ঠিক হয়, যে আমরা কতটা পরিমাণে এটা দেবো। দেন আরেকটা মেজর স্ট্র্যাটেজি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যে আমরা একটু আলোচনা করেছি যে টেস্ট আমরা দুটো করব, কিন্তু যাই টেস্ট করে না কেন প্রি টেস্ট কাউন্সিলিং হবে, এবং কাউন্সিলিং এর পরে কাউন্সিলিং এর সময় আমরা কিন্তু কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করব, সেটা আমরা বলবো এবং তাদের কনসেন্ট নেব। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। প্রথমবার একটা টেস্ট করবো অ্যালার্জের টেস্ট, পজিটিভ নেগেটিভ যাই হোক আমরা আরেকবার করবো একটা গ্যাপ দিয়ে, উইন্ডো পিরিয়ড হতে পারে, এবং আমরা ওয়েস্টার্ন বোল্ট টেস্ট যেটা রয়েছে ওই পেপার সেলুলোজ পেপার দিয়ে সেটাও করবো। এবার কনফিউজ হয়ে গেলেও আমরা কিন্তু পেশেন্টকে কনফার্ম করবো যে আমরা এটা কাউকে জানাবো না, এটা আমাদের কাছে রেকর্ড সেভাবেই থাকবে। আচ্ছা, সার্টেন সিচুয়েশন এইচআইভি টেস্টিং এটা কি করা দরকার? বলছে ধরো কারো চাকরি জয়েন করেছে, তাহলে কি যদি বলে যে আমাকে টেস্ট করতে, তাহলে কি করবে? তো সেটা তো আমার কি বলা আছে যে আমার রাইট আছে, আমি নাও করতে পারি, তো আমাকে জোর করতে পারবে না কোনো এমপ্লয়ি, এখানে এখনো পর্যন্ত কিন্তু এটা নেই। বলছে এইচআইভি টেস্ট উই ডান অন এ পারসন বিফোর সি ইজ এমপ্লয়েড, না এখানেও করা যায় না। টেস্ট বি মেড কম্পালসারি বিফোর ম্যারেজ, এটাও
কম্পালসারি নয়, কিন্তু আজকাল নিজের ভালোর জন্য অনেক অ্যাডভান্স ফ্যামিলি যারা ছেলে মেয়ে দুজনেই, সেক্ষেত্রে যদি ছেলের পক্ষ মেয়েকে বলে যে তোমার টেস্ট করবো, তাহলে মেয়ে পক্ষ বলবে যে তাহলে তোমার টেস্ট করবো। যদি মিউচুয়ালি তারা করে নেয়, খারাপ কিছু না, ভালো। আমরা যে এমনিতে করি না, যেমন আজকাল অনেকে আরো কিছু টেস্ট আছে যেগুলো থ্যালাসেমিয়া এইসবগুলো টেস্ট বিয়ের সময় সব করিয়ে নেয়, ব্লাড গ্রুপ টেস্ট করে নেয়, ভালো তো, খারাপ কি আছে, পরে মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়। কিন্তু সেক্ষেত্রে দুজনেরই করতে হবে, এরকম নয় যে মেয়ে পক্ষেরই হলো ছেলে পক্ষেরই হবে না। সুতরাং এটা আরেকটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজির মধ্যে, যে চাকরিতে ঢুকলে করতে হবে এরকম কোনো মানে নেই। আর বিয়ের ক্ষেত্রে কম্পালসারি নয়, বাট মিউচুয়ালি এগ্রিড আপন। যদি তারা নিজেরা ঠিক করে যে না আমরা এটা করতে পারি, তাহলে সেটা হতে পারে। তাহলে আমরা টেস্টিংটা কিরকম করে হবে, কত রকম হবে, সেখানে কি কি ইস্যুস গুলো থাকবে সেটা আলোচনা করলাম। দেন ইউনিট 5 মোরাল ইস্যুস, নৈতিক দিকগুলো কিছু রয়ে গেছে, এবং সেটা আমাদের আইনেও কিছু সেফগার্ড দিয়েছে, এবং আমাদের সোশ্যাল রাইটস যতগুলো আছে আমরা সেগুলো মেনে চলবো। রাইট টু অটোনমি, এইচআইভি এইডস পেশেন্ট, আমার অধিকার, আমার নিজস্ব কিছু পেশেন্টের কি অসুখ হয়েছে সেটা আমি বলবো না। অটোনমি ইন টার্মস অফ রাইট টু দ্য রুলস, রুলস, অর্থাৎ তার নিজস্ব একটা নিজস্বতা আছে, সে এটা যেমন টেস্ট নাও পাঠাতে পারে, আবার সে এইচআইভি পেশেন্ট, ইমপ্লিকেশন অফ ইউনিভার্সাল টেস্টিং, the ethical advantage of testing, ethical advantage, whether she is carrying the virus or not, advantage কি হচ্ছে, এই এথিক্যাল অ্যাডভান্টেজটা কি হচ্ছে, আমরা প্রথমে কি বললাম, অটোনমি কিন্তু এর পেশেন্টের আছে, সে টেস্ট করাবে কি করাবে না, কাকে বলবে কি এবং গোপন থাকবে, সেটা তার নিজস্বতা ব্যাপার। তাহলে এই অ্যাডভান্টেজ গুলো কি কি হচ্ছে, এথিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি টেস্টটা করি, সে আমার আছে কি নেই যদি সেটা জানা যায়, তাহলে কি হবে, আমি এটা অন্য কারোর মধ্যে ছড়াবো না, এটা যেমন একটা দিক। আর হচ্ছে আমি এটা টেস্ট করতে পারবো, আমার পার্সোনাল বেনিফিট হচ্ছে আমি এর জন্য কিছু টেস্ট করে আমি মেডিসিন কন্টিনিউ করলে আমি কিছুটা সুস্থ থাকবো বেশ কিছু দিনের জন্য। তাহলে এইটা আমার একটা এথিক্যাল অ্যাডভান্টেজ। দেন সেকেন্ড হচ্ছে she is likely to transmit lethal virus, দ্বিতীয় হচ্ছে যে একটা হচ্ছে আমি নিজের যেমন ঠিক থাকলাম, আমি তো আরেক কাউকে ছড়াবো না, এটা আরেকটা দিক। যদি আমি টেস্টিংটা করে নিই, আমরা টেস্টিং এর এথিক্যাল দিকটা বলছি, টেস্টিংটা হলে আমি নিজে যেমন সুস্থ থাকার একটা রাস্তা খুঁজে পাবো, সমাজকে সুস্থ রাখার জন্য আমি আরো কাউকে ছড়াবো না, এটা সেটা রাস্তাটা বন্ধ হবে। তো এইরকম প্রিন্সিপালস অফ অটোনমি এন্ড টেস্টিং, এইচআইভি টেস্টিং শুড জেনারেলি বি আন্ডারটেকেন উইথ ইনফর্মড কনসেন্ট। আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি, তাহলে বইটা থেকে একটু একটু বলে দিচ্ছি এই জন্য, কারণ বইটা আলটিমেটলি তোমাদেরকে ফলো করতে হবে পরীক্ষার সময়। তো আমরা সেটা কিন্তু আবার অটোনমি অফ টেস্টিং ব্লাড ডোনার্সের ক্ষেত্রে only the informed consent person being tested. This is done for two reasons: potential harms from the testing and respect for the autonomy of patient. পেশেন্টের অটোনমি আছে, আমি সেটাকে রেসপেক্ট করেছি, প্রত্যেকটা মানুষের সেই যে এটাকে রেসপেক্ট করলাম, এটা আমার প্রিন্সিপাল, আমি এটাকে আঘাত করবো না, জোর করবো না। The general principle of testing, voluntary or mandatory. ভলেন্টারি ক্ষেত্রে যে বলা হলো যে যারা আসবে তাদেরকে আমরা প্রি টেস্টিং করবো, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রি টেস্টিংটা খুব এসেনশিয়াল। ম্যান্ডেটরি হচ্ছে প্রি টেস্টিং, ভলেন্টারি আসুক তো ম্যান্ডেটরি আসুক, তাদের সাথে কথা বলে যদি তাকে বোঝাতে পারি যে এটার জন্য তার ব্যক্তিগত, আমাদের কি হয় সমাজে যাই কিছু করি না কেন, আমার ইন্ডিভিজুয়াল বেনিফিট কি হলো আমরা সেটার উপরে বেশি গুরুত্ব দিই, পরে ইউনিভার্সাল বেনিফিট কি হবে সেটা পরে, কারণ আমাদের সেই মানসিকতা সেই জায়গায় সবাই আমরা পৌঁছাতে পারি না।
তো সেই জন্য যদি আমরা প্রি টেস্টিংটা ঠিক মতো করে তাকে বোঝাতে পারি যে এটা তার কি লাভ হবে, তাহলে হয়তো সে ভলেন্টারিলি আবার টেস্ট করতে পারে, এথিক্যালি অ্যাকসেপ্ট হয়। Treatment of the affected, protecting public health and preventing transmission আর acceptable purpose, এটা হচ্ছে ওকে ওই যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। আর 2 নম্বর হচ্ছে আমার টেস্ট রেজাল্ট যেটা এলো সেটা তো আমরা ইনফর্ম করছি এবং সেই রেজাল্টের ফলে contribute to the well-being of the individual and the society, which contribute to the well-being of the individual of the society, অর্থাৎ এই যে সোসাইটি তার লাভ হলো, সে ছড়াবে না এখন থেকে, আর ব্যক্তি হিসেবে লাভ হলো, সে এটাতে কেয়ার নিল এবং নিজে যাতে করে আবার একটু সুস্থ থাকে এবং ট্রিটমেন্টটা শুরু করতে পারে। তো এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল যে আমরা কেন এথিক্যাল ইস্যুগুলো কেন রয়েছে, আমরা কখনোই অটোনমিটাকে জোর করবো না, কনফিডেন্সিয়ালটাকে মেন করবো, এই দুটোই মেন, অটোনমি এন্ড কনফিডেন্সিয়ালিটি। আমরা এটার ক্ষেত্রে কোশ্চেন অফ কম্পালসারি টেস্টিং, ওই যে আমরা বললাম যে কিছু কিছু জায়গাতে কম্পালসারি টেস্টিং করতে হতে পারে, সেটা সোসাইটি বেনিফিটের জন্য। হাই রিস্ক বিহেভিয়ার যেখানে রয়েছে সেইগুলোতে আমরা যদি কম্পালসারি টেস্টিংটা করতে পারি, আমরা হাই রিস্ক বিহেভিয়ার যে জোনগুলো সেগুলোকে অলরেডি আলোচনা করেছি, সেগুলো হচ্ছে যে ওই আবার prostitution, truck drivers, তারপর আবার delinquents, army camps, চিত্রগুলি জায়গাগুলো রয়েছে, তো সেগুলোতে আমাদের অনেক সময় কম্পালসারি টেস্টিং করতে হতে পারে। কম্পালসারি টেস্টিং করলেই যে অনেক সময় হবে সেটাও কিন্তু ঠিক নয়, যে আমি কম্পালসারি সবাইকে টেস্ট করলাম। তার আবার ইমপ্লিকেশনটা হচ্ছে সেটাই আলোচনা করা, যে দেখা গেল একটা নির্দিষ্ট বস্তিতে বা গ্রামে টেস্ট করে দেখা গেল যে কেউ ইনফেক্টেড নয়, কিন্তু আমরা কি জানি যে একটা উইন্ডো পিরিয়ড থাকে, দেখা গেল সেই সময় হয়তো ওখানে 4 জন বা 2 জন কেউ উইন্ডো পিরিয়ডে ছিল, তাদের টেস্টিং এ ধরা পড়েনি, তারা ভাবলো তাহলে আমরা নেই, ফ্রি, তাহলে এখন সে ফ্রি মিক্সিং করতে পারে, তাহলে ছড়াবে। যদি কম্পালসারি টেস্টিং করতে হয় তাহলে আমাকে রেগুলার ইন্টারভিউতে কিছু মানুষের সেটা করে নিতে হবে। সেই জন্য ওইটা একটা অসুবিধা, যে কম্পালসারি টেস্টিং করে সেই এলাকায় যদি ক্যাম্প দিয়ে দিই যে না এদের কারো নেই, বা কেউ একটা সার্টিফিকেট পেয়ে গেল যেমন নেগেটিভ, তারপরে দেখা গেল অলরেডি তার ছিল, সেই সময় হয়তো উইন্ডো পিরিয়ডে ছিল, বা তারপরে হয়তো সে আবার কোনো না কোনোভাবে কন্ট্যাক্টে এসেছে, তো কিছু অসুবিধা আছে। এটা ঠিক যে কিছু তো ধরা পড়ে, সেজন্য ম্যান্ডেটরি হলেই যে সেই এলাকাটা একেবারেই ভাইরাস ফ্রি সেটা বলা যায় না। ইমপ্লিকেশন অফ ইউনিভার্সাল টেস্টিং, ইউনিভার্সাল টেস্টিং এর যেটাই আমি বললাম আর কি, ইমপ্লিকেশনটা কি ইউনিভার্সাল টেস্টিং যে করবো বলছি, তার টেস্টিং ইন হাই রিস্ক গ্রুপস, high risk activity, not identification with a group, testing specific population, অনেক সময় এরকম হয় যে স্পেসিফিক পপুলেশন কোন একটা বস্তি, কোন একটা গ্রাম, কোন একটা পাড়াতে আমরা এখানে হাই রিস্ক গ্রুপ আছে সেখানে টেস্ট করতে পারি। a perceived high risk of being HIV positive, a perceived high risk infection others with HIV, কতজনকে এটা ছড়াতে পারে, because of the potential of invasion of privacy and discrimination, then specific group আমরা which are often referred to as the useful candidates for testing, আমরা এই টেস্টিং গুলো কাদের কাদের করব, যেমন হাই রিস্ক গ্রুপ তো সেটা একটা দিক, আর একটা হচ্ছে স্পেসিফিক গ্রুপ কারা। আমরা একটু আগেই বলেছি যে আইসিপিসি সেন্টারে
যারা যায় কাদের টেস্ট করা হয়। এবং মূলত আজকাল সবাই হেলথ সেন্টারে এএনসি এবং পিএনসি করতে যায়, তাদের টেস্টটা উইথ কনসেন্ট করা হয়। তাহলে এই একটা জায়গা যারা স্পেসিফিক গ্রুপ প্রেগনেন্ট ওমেনদের, কেন প্রেগনেন্ট ওমেনদের এটা করতে হবে? কারণ আমরা জানি যে ট্রান্সমিট করে মাদার টু চাইল্ড। তাহলে যে আমরা প্রেগনেন্ট ওমেনদের টেস্টটা করে নিই, এক তো সেই মাকে বাঁচালাম, তার থেকে তার ফ্যামিলি হাজবেন্ডের ছড়াবে না সেটা, আর মাদার টু চাইল্ড নেক্সট জেনারেশনকে আমি প্রোটেক্ট করতে পারবো। সেই জন্য এই গ্রুপটা মাদার প্রেগনেন্ট মাদারদের যাদের, তাদের উমেনদের, তাদের কিন্তু অবশ্যই আমরা টেস্টটা করাবো। এবং কি টেস্ট হয় সেগুলো ডিটেলসে তোমাদের বইয়ে আছে, সেগুলো আমার এখানে আলোচনা করার সময় থাকবে না। সেটা তোমরা যখন তোমাদের মেটেরিয়ালটা পড়বে তখন আশা করি সেটা বুঝতে পারবে। নিউবর্ন প্রেগনেন্ট মাদার তো ঠিক আছে, এবার দেখা গেল অলরেডি চাইল্ড বর্ন হয়ে গেছে, হয়তো 6 মাস 1 বছর এখনো ধরা পড়েনি, তো তাদের ক্ষেত্রে কোনো অ্যাবনর্মালিটি দেখা গেছে, বা হয়তো তারপরে দেখা গেল সেই প্রেগনেন্ট উমেন যে প্রেগনেন্ট ছিল, এখন ডেলিভারি হয়েছে, ল্যাকটেটিং মাদার, বা টেস্ট পজিটিভ এসে গেছে, তাহলে আমাকে ভাবতে হবে যে তার মা কখন একটা পজিটিভ হয়েছে। যদি হয় তাহলে সেই বাচ্চাটিকে কিন্তু আমাকে টেস্ট করতে হবে এবার। কারণ হয়তো কোনো অ্যাবনর্মালিটি আসেনি, কিন্তু আমি দেখলাম যে সেই মা পজিটিভ, কিন্তু ইতিমধ্যে তার ডেলিভারি হয়েছে, একটি বাচ্চা আছে, সেই বাচ্চাদের আমাকে হয়তো টেস্ট করতে হবে। কারণ তার মধ্যে প্রবাবিলিটি হচ্ছে যে এই ট্রান্সমিট হয়েছে, এটা আছে ওর মধ্যে, কিন্তু কোনো অ্যাবনর্মালিটি এখনই লক্ষ্য করা যাচ্ছে না, তাও করতে হবে দেখে। প্রিজনার্স আমরা যে বললাম যে এখানে হোমোসেক্সুয়াল হয়, মেল টু মেল যে সেক্স হয়, তো যেহেতু একসাথে থাকে, দীর্ঘদিন তারা ফ্যামিলি ছেড়ে থাকে, তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকে, তাদেরকে একটা রিক্রিয়েশন এনজয়মেন্ট, এটাকে একটা অল্টারনেটিভ হিসেবে ভেবে নেয়। তো এটা খুব বেশি করে সেই জায়গায় আমাদের এই টেস্টটা কিন্তু এই গ্রুপটা রয়েছে, তাদেরকে আমাদের টেস্ট করতে হতে পারে, সেটা প্রি টেস্ট কাউন্সিলিং করে হোক, কম্পালসারি হোক, ইমিডিয়েটলি হোক, আমাদের সেটা করতে হবে। দেন সেক্সুয়াল অফেন্ডার্স, কোনো কারণে অফেন্ডার্স অ্যাবিউজ হচ্ছে বা রেপিস যারা, কোনো কারণে রেপ পাচ্ছি, কিন্তু জানে না যে রেপ হয়েছে, আমরা কে রেপ করেছে সেটা করলাম, কিন্তু এইচআইভি টেস্ট আমাকে করে দিতে হবে, যে করেছে তাকে তো চিনি না, মানুষটাকে জানি না, তো হতে পারে যে তার হয়তো এইচআইভি পজিটিভ ছিল, তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই প্রিকশনটা নিতে হবে যে তার মধ্যে এই টেস্টটা করে দেওয়া, বা তাকে প্রি টেস্ট কাউন্সিলিং করে। আবার বলছি, প্রি টেস্ট কাউন্সিলিং ইজ ভেরি এসেন্সিয়াল ইন অল টাইপস অফ ক্লায়েন্ট। ওইটা খুব প্রেজেন্টলি টেকনিক্যালি করতে হয়, যেটার জন্য তোমরা এই সাবজেক্টটা পড়ছো, কারণ তাকে তৈরি করা। আর এটা একেবারেই মারণ রোগ, এখনই হয়েছে মারা যাবে, সেই ভয়টা তার মধ্যে থেকে সরিয়ে দেওয়া। তো এই যে সেক্সুয়াল অফেন্ডার যারা হচ্ছে তাদের ক্ষেত্রে সেটা করা দরকার, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মেল ফিমেলদের উপরেই কোনো না কোনোভাবে হয়ে গেছে। যেটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স, প্রস্টিটিউশন বা কল গার্লস, আমরা সেদিন আলোচনা করেছি, মানে কমার্শিয়াল সেক্স ওয়ার্কার, তারা একটা জায়গায় থাকুক তো কঠিন ভাবে থেকে যায়। এটা তো আজকাল মেট্রোপলিটন সিটিতে, বিভিন্ন গ্রামের দিকেও অনেক ফ্লোটিং সেক্স ওয়ার্কাররা থাকে, অর্থাৎ মূলত তারা মোর দেন 1% তাদের মেট করে। সুতরাং সেই গ্রুপটাকে আমাকে আইডেন্টিফাই করা, এবং আমি তো সঙ্গে সঙ্গে গিয়ে বলতে পারি না তুমি টেস্ট করো, ইউ হ্যাভ টু মেক রিলেশনশিপ উইথ দেম, গেন ফেথ, তারপরে তাদেরকে বোঝানো যে তুমি যে প্রফেশনে আছো সেখানে তোমার এই পসিবিলিটি রয়েছে এটা তোমার মধ্যে চলে আসার, তাহলে তুমি যে আর্লি ডিটেকশনটা করতে পারো, তাহলে একটা ট্রিটমেন্ট হলে
তোমার সুবিধা হবে সেটা বোঝানো, অর্থাৎ তাকে কাউন্সিলিং সেন্টার পর্যন্ত, আইসিটিসি সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া, এবং অবশ্যই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে। অনেক সময় যে আমাদের স্টুডেন্টদের বা সোশ্যাল ওয়ার্কারের সাথেই যেতে হবে এরকম না, মোটিভেট দেন সো দ্যাট দে ডাইরেক্টলি ভিজিট দ্য আইসিটিসি সেন্টার, তারা সরাসরি সেখানে যেতে পারে। সেটা একটা জায়গা এই সেক্স ওয়ার্কারদের, এদের নিয়ে প্রচুর কাজ হয়েছে এখন সারা ভারতবর্ষে, ওটা মূল জায়গা যেখান থেকে ছড়িয়েছে, কিন্তু দেখা গেল তারা অলরেডি যেগুলো ছড়িয়েছে তারা তোমার আমার মতো সোসাইটিতে ঘুরে বেড়াচ্ছে, তো সেগুলোকে তো পরে ধরা হবে। দেন হেলথ কেয়ার ওয়ার্কার্স, এই আমাদের নার্স ডাক্তার, এই ডেলিভারি হচ্ছে, যদি না জানা যায় যে সেই মায়ের আছে কিনা, তাহলে যখন ডেলিভারি হচ্ছে নার্স বা ডাক্তাররা ডেলিভারি করাচ্ছেন, ছুরি কাছি থাকে, মায়ের তো ব্লাড এক্সপোজ রয়েছে, কিন্তু যে হেলথ ওয়ার্কার, হেলথ কেয়ার ওয়ার্কার, নার্স বা ডাক্তার যেটি হোক, অনেক সময় কি হয় না জানার ফলে এগুলো গ্লাভস পরে কোনো না কোনো ভাবে হয়তো কোথাও এক্সপোজ হয়েছিল, লেগেছে। অনেক সময় এইভাবে এখন তাকে হাত দিচ্ছি, হয়তো গ্লাভসটা নিয়ে কোনো কারণে কোনো জায়গায় হাত দিল, সেখানে হয়তো ব্লাড ছিল। তো এই যে ওয়ার্কাররা রয়েছে আমাদের, যারা হেলথ সার্ভিস দিচ্ছে, নার্স ডক্টর বা যারাই হোক না কেন, সেকেন্ড একটা জায়গা, সেটাও আমাদেরকে ভাবতে হবে। এইচআইভি টেস্টিং অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি কেন এটা দরকার, যে আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা এখন মরাল ইস্যুতে আলোচনা করছি, যে তার কিন্তু রাইট আছে, সে এটা কাউকে বলতে চায় না, তাহলে আমার অধিকার নাই সেটাকে কাউকে জানিয়ে দেওয়া, যেটা মরালিটি আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই গোপনীয়তাটা মেনটেন করা। আর এটা একটা দিক, নৈতিক দায়িত্ব, আর সোশ্যাল ওয়ার্কেরও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কারণ সোশ্যাল ওয়ার্কের যে বেসিক 7টা প্রিন্সিপালস আছে, কেস ওয়ার্কের মধ্যে এই প্রিন্সিপালটা আছে, তার মধ্যে কনফিডেন্সিয়ালিটিটা একটা, অর্থাৎ আমি যে ক্লায়েন্ট হোক, গ্রুপ হোক কি কমিউনিটি হোক কি ইন্ডিভিজুয়াল হোক, আমি তার কনসেন্ট ছাড়া এটা কারোর সাথে শেয়ার করতে পারবো না। কারণ আমি যদি গোপনীয়তা না রাখি, সে যদি, এটা করতে গেলে ইউ হ্যাভ টু মেক রিলেশনশিপ উইথ হিম সো দ্যাট হি বিলিভস ইউ। তোমাকে যতক্ষণ না সে বিশ্বাস করছে, সেই জায়গাতে তাকে নিয়ে আসতে পারছো। সেই জন্য এই এইচআইভি নোটিফিকেশন যেটা পজিটিভ আসছে, অব্লিগেশন টু রিপোর্ট এইচআইভি স্ট্যাটাস, তাহলে আমার একটা অব্লিগেশন রয়েছে, সেই স্ট্যাটাসটা কি আছে তাকে জানাতে হবে, এবং কখন কোথায় কিভাবে, এরকম নয় যে একবার লোক আছে আমি তার হাতে রিপোর্টটা দিয়ে দিলাম। সেই জন্য এদের একটা, তোমরা হয়তো পড়েছো সোশ্যাল ওয়ার্কের সাবজেক্টের মধ্যে, যখন যেখানে এই পেশেন্টদের সাথে আলোচনা করা হয়, টেস্টিং করা হয়, ঘরে কেউ থাকতে পারে না, বা ঘরটা এমন একটা পজিশন হবে যে দরজা থেকেও দরজা বন্ধ করে কথা বলা হয়, তো এই রিপোর্টটাও তাকে দেওয়ার সময় এটা মেনটেন করতে হবে। পার্টনার নোটিফিকেশন, যদি স্বামী হয় তার স্ত্রীকে তার আলোচনার মধ্যে নিয়ে আসা, লাইকলি টু ইনফেক্ট দ্য পার্টনার, তাদের সেটা হতে পারে যে তার পার্টনার ইনফেক্টেড হতে পারে, সে ব্যাপারে সজাগ করা, তাহলে কোন কোন বিষয়গুলো তারা এড়িয়ে যাবে, আর কোন কোন বিষয়গুলো মিসকনসেপশন, সেটাও যে এরকম নয় যে তোমরা একই সাথে থাকলে, একই বিছানায় থাকলে হয়ে যাবে, একই সাথে খাওয়া দাওয়া করছো ছড়িয়ে যাবে, সেটাও। সুতরাং যদি বলা হয় যে তোমার মধ্যে ছড়িয়ে যেতে পারে, তাহলে তুমি আলাদা থাকবে না, তাহলে তো আবার অন্য সমস্যা এসে যাবে। সেই জন্য পার্টনারকে নোটিফাই করা, পার্টনারকে তৈরি করা, মিসকনসেপশনগুলো ক্লিয়ার করা, যে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সেটা জানানো। ইফেক্টস অফ ব্রিচিং কনফিডেন্সিয়ালিটি, ওই যে বললাম, যদি গোপনীয়তাটা না রাখি তাহলে কি ক্ষতি হতে পারে। সোশ্যাল ওয়ার্কে আমরা যদি বলি যে গোপনীয়তা যদি না রাখি, তাহলে সে আমাকে বিশ্বাস করবে না, বিশ্বাস না করলে সে আমাকে তার সমস্যার কথা বলবে না, আমাকে যদি সমস্যার কথা না বলে তাহলে আমি তার সমস্যাটা জানতে পারবো না, সমস্যাটা না জানতে পারলে আমি তাকে কোনো সুরাহা পারবো না, তাকে কোনো সাহায্য করতে পারবো না। এটা হচ্ছে চেনটা। টেস্টিং এর ক্ষেত্রেও চাই, যদি গোপনীয়তা না রাখি, আমার ওই ক্লায়েন্ট কি হবে,
পরের দিন আর তাকে খুঁজে পাওয়া যাবে না, তার ফোন নাম্বারও দেবে না, গ্রামে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি যে আজকে মেডিকেল ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করলাম, সেই প্ল্যানটা এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারবো না। সেই জন্য প্রি টেস্ট কাউন্সিলিং এর সময় কনফিডেন্সিয়ালটাকে এনশিওর করতে হবে। বিশাল বড় জায়গা এই ক্লায়েন্টের ক্ষেত্রে হ্যান্ডেল করার ক্ষেত্রে যদি এটা কোনোভাবে ব্রিজ করে ফেলি বা তার মনে হয় যেটা গোপন থাকবে না, আমি হয়তো করিনি কিন্তু আমার কিছু বিহেভিয়ার, আমার যে রুমের স্ট্রাকচার, তার মনে হতেই পারে। দেখো এই আমরা যে ব্লকে টেস্ট করতে যাবো, আমরা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে লোকাল পিপল। আমি হয়তো ওই ঘরটাতে ঢুকেছি, হয়তো কেউ দেখেছে, ওই ঘরটাতে কেন গিয়েছিল, বা হয়তো আমি ওই ঘরে যখন বসে আছি আরেকজন হয়তো অন্য কারণে সেখানে এসেছিল। তো এগুলো এনশিওর করতে হবে যে আমার কাছে যখন ক্লায়েন্ট আসছে আমি কোনোভাবেই তাকে এই দেবো। কনফিডেন্সি এইচআইভি স্ট্যাটাস অর্থাৎ পোস্ট মর্টেম রিপোর্টস, এইগুলো নাই। এটা ছিল আমাদের মূল আজকে আলোচ্য বিষয়। আমরা তাহলে ব্লক 2 এখানেই আমরা সামাপ করছি। মোট 5টা ইউনিট ছিল। আগের 3টি ইউনিটে আমরা আলোচনা করেছি যে ইনফেকশনটা কিভাবে ছড়ায়। আজকে আমরা আলোচনা করলাম যে তার টেস্টিং কি হয়, আর মোরাল ইস্যুস গুলো, নৈতিক ইস্যুস গুলো কি আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ সেটা একজন যে কোনো মানুষের তার রাইট। তোমার আমার প্রত্যেকের কিছু ইউনিভার্সাল কিছু রাইট আছে। তাহলে টেস্ট করার সময় কনসেন্টটা আজ পর্যন্ত কনসেন্ট নিতে হয়, কনফিডেন্সিয়ালিটিটা ভালো রকম মেনটেন করতে হয়, এবং ক্লায়েন্টকে পোস্ট টেস্ট কাউন্সেলিং যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে তাকে আমরা কিভাবে সেই মেসেজটা দেব। কখনোই আমরা এমন কোনো মেসেজ দেব না যে তোমার কিছু হয়নি, কিছু হবে না। তাকে গুরুত্বটাও আস্তে আস্তে বলবো, এবং এটা যে একেবারে মেডিসিন নেই সেটাও নয়। তুমি যদি আমাদের এই মেডিকেল প্ল্যানটা মেনে চলো তাহলে তুমি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে এবং কাজকর্ম করে খেতে পারবে, তোমার ফ্যামিলিকে সার্ভিসটা দিতে পারবে। আর আজব কাণ্ড সবাইকে তো আমরা তো কেউ অমরত্ব লাভ করে আসিনি, সবাইকে চলে যেতে হবে। আর যে বিষয়টা হচ্ছে তোমাকে এখন থেকে এই ধরনের যে মেলামেশাগুলো মূলত সেক্সুয়াল ইন্টারকোর্স বা ব্লাড কন্ট্যাক্টের মধ্যে যাতে না আসি সেটাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই যে প্ল্যানিংটা, এই কাউন্সিলিং করে তার মেন্টাল সেটআপটাকে তাকে তৈরি করে দেওয়া, এইটা আমাদের সোশ্যাল ওয়ার্কারদের যারা আমরা এই ধরনের এইচআইভি পেশেন্টদের দিয়ে ডিল করছি তাকে তৈরি করতে দেব। আমাদের সোশ্যাল ওয়ার্কের মধ্যে এই ব্যাপারটাকে এই জন্যই ইনক্লুড করা হয়েছে যে আমরা আগামী দিনে যখন কোনো অর্গানাইজেশনে কাজ করবো, হতে পারে তারা হয়তো এই ধরনের প্রজেক্ট পেয়েছে, প্রজেক্ট নাই বা পেলো। আমি যে এলাকায় আছি সেখানে আমার কন্ট্যাক্টের হয়তো পরিচিত বলতে কাউকে পেয়েছি এরকম যারা, বা সেরকম হয়তো হাই রিস্ক বিহেভিয়ার জোন আছে, আমি তাকে বলতে পারি। আমার তো সেই গ্রামের যে প্রেগনেন্ট মাদাররা রয়েছে তাদেরকে তো রেফার করতে পারি, তোমরা ওখানে যাও, এই টেস্টগুলো করে দেবে যাতে করে তোমার বাচ্চাটাকে সুস্থ দেখতে পারো। অর্থাৎ এই টোটাল যে প্ল্যানিংটা, টোটাল গাইডেন্সটা আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে একটা সমাজে গিয়ে এটা করতে পারি। যেটা আজকাল বলি যে সোশ্যাল ওয়ার্কাররা একটা সময় ছিল যখন টাকা পয়সা দিয়ে যেত গ্রামে বা বস্তিতে কাজ করতে, এখন টাকা পয়সার থেকে যেটা লাগে সেটা হচ্ছে তোমার এই মেসেজ গুলো লাগে। ওকে, সেটা আমরা নিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ, নমস্কার।